জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খসরু। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। রাজধানীর মালিবাগে শপিং মলের দোকানে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে 500 ভরি স্বর্ণ, দাবি মালিকের। জানকারপুলের 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ। হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। জন্ম সনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। সবাইকে স্বাগত এশিয়া নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, কেউ কিছু জানে না, এমন অনেক মিটিংই হচ্ছে বিভিন্ন জায়গায়, আর কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। এমনকি বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্যও নেই। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটেজের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ বলেন, কোথায় কি মিটিং হচ্ছে এগুলো নিয়ে বিএনপি চিন্তিত নয়। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, এটাই গুরুত্বপূর্ণ। জনগণ কি চায় সেটা বড় বিষয়। নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিকে অপেক্ষায় আছে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে, এমনকি জার্মান বিনিয়োগ কিভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগে একটি শপিং মলের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বুধবার রাত 3টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা যায়, চোর চক্রের দুজন বোরকা পরে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে। জুয়েলারির দোকান মালিকের দাবি, তার দোকানে 400 ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও 100 ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল, সেই সঙ্গে 40,000 নগদ টাকাও ছিল। চোরচক্র সব কিছুই নিয়ে গেছে। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়িতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। পাঁচ আগস্ট চানখারপুলে 6 জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 10ম দিনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষ্য গ্রহণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও জানান, 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় 5 দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল তাকে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকার ঘর শনাক্ত করতে পারেন বলে জানান তিনি। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা
আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযুক্ত বাহিনীর সদস্যদের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে। সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বিকেলেই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও 12টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 12 দপ্তর হল চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ডিজি, ডিজিএফআই, ডিজি, এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল ও সিইও। মামলায় ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনও কর্মরত রয়েছেন। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 5 কোটি শিশু কিশোর এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জানান, অনলাইনের পাশাপাশি জন্ম সনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে বলেও জানান তিনি। এই টিকাদান কার্যক্রমে সর্বশেষ বাংলাদেশ সংযোজন করতে যাচ্ছে টাইফয়েড রোগের বিরুদ্ধে একটি টিকা। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে এবং স্কুলের বাইরে স্কুলে যারা থাকবে সেক্ষেত্রেও ক্লাস 9 পর্যন্ত তাদেরকেও এই টিকা দেওয়া হবে, একটি ডোজ বিনামূল্যে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শহর থেকে গ্রাম পর্যন্ত টিকা পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। আমরা জানি যে আসলে পাড়ায় পাড়ায় এক একটা সেন্টার আছে, অথবা গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ঘরের বারান্দা, অনেক এয়ারমার্ক বারান্দা আছে যেগুলো নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকে, ওই জায়গাগুলো ইউজ হবে। কাজে একেবারে বাড়ি বাড়ি যাবে না, কিন্তু পাড়ায় পাড়ায় আমাদের টিম যাবে। অস্থায়ী টিকাদান কিন্তু স্থায়ী সবগুলোতেই চলবে। এগুলোতে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যেগুলো স্কুল রয়েছে সেগুলোতে আমরা টিকাদান দিব এবং বিভিন্ন স্টেশন বা ওই সব জায়গায় যেখানে জমায়েত হয়, বিশেষ করে এগুলো মাইক্রো প্ল্যান করা হয়েছে যে আমরা কোথায় কোথায় কাদেরকে টিকা দেব। টাইফয়েডের কারণে প্রতি বছর দেশে প্রায় 8,000 মানুষ মারা যায়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কেউ যদি অন্যায়, অপরাধ, হত্যাযজ্ঞ করে তবে তার সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি এলাকায় প্রায় 3 যুগ ধরে স্ত্রীকে নিয়ে পশু ছাড়াই তোলেন ঘানি টেনে জীবিকা নির্বাহ করা মুস্তাকিমের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 2টি ব্যাটারি চালিত অটো ভ্যান ও আর্থিক সহায়তা প্রদান শেষে এই মন্তব্য করেন রিজভী। রিজভী জানান, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করছে, তাই এই সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে শহীদুল আলম সহ গাজাগামী জাহাজ বহর থেকে আটক মানবাধিকার কর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এসব তথ্য। বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগে আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেয়া হয় ফ্লোটিলার 8টি জাহাজ। সেই সঙ্গে 150 স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন, দ্রুত তাদের ফিরিয়ে দেয়া হবে নিজ নিজ দেশে। এই নৌবহরে কনসার্নস নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি। সিরাজগঞ্জের তারাস থানার পৌর শহরে ভটভটি গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ও
এক শিশু নিহত হয়েছে। নিহতরা হলেন পৌর শহরের জনি এবং কোহিত গ্রামের হাইফত হোসেন। বিষয়টি নিশ্চিত করে তারাস থানার ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানান, সকালে নওগাঁ হাটের দিকে একটি গরু বোঝাই ভটভটি বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক হাইফত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে সবুজ খান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে নুরানি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সবুজ খান হাউজিং বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে 7 থেকে 8 জন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খসরু। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। রাজধানীর মালিবাগে শপিং মলের দোকানে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে 500 ভরি স্বর্ণ, দাবি মালিকের। চানখারপুলে 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ। হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। জন্ম সনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।